ॐ निरञ्जनं नित्यम् आनन्दरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसा नमामि। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের বিশেষ আলোচনা শুরু করছি। আজ যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেই প্রসঙ্গটার নাম হলো নিরক্ষর শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা গ্রহণের অজানা কথা। বেশিরভাগ ভক্তদের কাছেই একটা প্রচলিত ধারণা আছে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তথাকথিত নিরক্ষর ব্যক্তি ছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অক্ষর জ্ঞান সেরকম ছিল না। বেশিরভাগ ভক্তরাই তাকে নিরক্ষর বলে জানে। কেন এই রকম ধারণা ভক্তদের কাছে হয়েছে তার কারণ, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবনী যখন বেরোনো শুরু হয়েছিল, ঠাকুরের উপরে বিভিন্ন লেখা যখন প্রকাশিত হচ্ছিল, সেই সময় এই রকম কিছু প্রচলিত ধারণা বা মত ছিল। সেগুলো কি, সেগুলো আমরা একটু জেনে নিই। তো এই যে প্রচলিত ধারণাগুলো, সেগুলো কি ছিল? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বিদ্যাচর্চা সম্পর্কে কয়েকটা কথা আমরা এখানে জেনে নিই। প্রথম, যে কোনো জীবনীকার লিখেছেন, বিদ্যাভাসে গদায়ের নাহি তত মন। তারপরে আবার লিখেছেন, গদায়ের পাঠশালে যাওয়া আসা সার, লেখাপড়া বড় বেশি নাহি হয় তার। এই কথাগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন আর্টিকেলের মধ্যে দিয়ে বা লেখার মধ্যে দিয়ে ভক্তদের কাছে পৌঁছেছে। ভক্তরা এই কথাগুলো পড়ে একটা ধারণা করে নিয়েছে যে ঠাকুরের অক্ষর জ্ঞান ছিল না। কেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ছোটবেলার নাম ছিল গদাধর, তাই এখানে গদাধরের কথা দিয়েই লেখা হয়েছে, বিদ্যাভাসে গদায়ের নাহি তত মন। এটা প্রথমে জানানো হলো। তারপরে লেখা হলো, গদায়ের পাঠশালে যাওয়া আসা সার, লেখাপড়া বড় বেশি নাহি হয় তার। এরপরে আরেকটি আছে দেখি। আবার কেউ কেউ অভিযোগ করেছেন যে বিদ্যাভাসে অমনোযোগী গদাধর পড়াশোনার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সমবয়সীদের সঙ্গে হাটে মাঠে খেলাধুলা যাত্রাগান করে বেড়াতেন। আবার কয়েকজন লিখেছেন, গুরুমশাই অন্যান্য বালকদিগকে যেমন পীড়ন করিয়া পাঠে মনোযোগ করাইতেন, গদায়ের অনুপস্থিতির সময়ে তাহার জন্য সেইরূপ প্রতিকারের ব্যবস্থা করিতেন। মনে করিতেন যে গদাইকে শাস্তি দিবেন, কিন্তু গদাই পাঠশালায় উপস্থিত হওয়া মাত্র গুরুমশাই তাহার প্রতিজ্ঞা বিস্মৃত হইতেন। তিনি গদাইকে অতীব ভালোবাসিতেন। আবার অপর একজন লিখেছেন যে অমনোযোগী বালককে শায়েস্তা করার জন্য গুরুমশাই বালককে বেত্রাঘাত করেও তার বিদ্যাচর্চার অনীহা দূর করিতে পারেননি। কেউ বা বলেছেন যে লেখাপড়ার জন্য পীড়াপিড়ি করলে গদাধর সেই কালেই বলেছিলেন, বিদ্যা শিখে তো শ্রাদ্ধ করাতে হবে আর চালকলা বেঁধে আনতে হবে, আমার অমন বিদ্যার প্রয়োজন নেই, সেই অন্ন খেতে হবে। মামুলি বিদ্যাচর্চায় বীতস্পৃহ একগুঁয়ে বালক গদাধরের যে চিত্র পরবর্তীকালে জীবনীকারগণ এঁকেছিলেন, তার প্রায় অনুরূপ চিত্র তুলে ধরেছিল সমকালীন পত্রপত্রিকা। এরা সকলেই কিন্তু শ্রীরামকৃষ্ণ গুণগ্রাহী। তারা বোধ করি শ্রদ্ধা ভক্তির আতিশয্যে কষ্ট কল্পনায় আশ্রয় নিয়েছিলেন এবং অতিশয়োক্তি করেছিলেন। কেউ আবার আত্মিক ব্যাখ্যা করে গদাধরের নিরক্ষতার যথার্থতাও দেখিয়েছিলেন। এই যে ঘটনাটা বা এই প্রসঙ্গটা যে আমি পড়লাম, আপনাদের কাছে তুলে ধরলাম, এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা বোঝা গেল যে
ঠাকুরের যখন জীবনী বা ঠাকুরের উপর যখন বিভিন্ন রকম লেখা বেরোচ্ছিল, সেইখানে ঠাকুর যে শিক্ষা গ্রহণ করেনি, ছোটোর থেকেই ঠাকুরের শিক্ষা গ্রহণে অনীহা ছিল, ঠাকুরের যে অক্ষর জ্ঞান তেমন ছিল না, ঠাকুর যে নিরক্ষর ছিলেন, এই রকম কথাগুলো সেই লেখার দ্বারা প্রকাশিত হয়েছে এবং সেটা ভক্তদের কাছে ছড়িয়ে গেছে। আর তখনকার থেকে যে সেই ধারণা এখনো পর্যন্ত বহু ভক্তদের মনে এটা গেঁথে আছে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তিনি তথাকথিত বা সেই অর্থে শিক্ষিত ছিলেন না, তিনি নিরক্ষর বা অশিক্ষিত মানুষ ছিলেন। এটা হলো ধারণা। কিন্তু সত্যি কি ঠাকুর নিরক্ষর ছিলেন নাকি ঠাকুর সাক্ষর ব্যক্তি ছিলেন, অর্থাৎ পড়াশোনা জানা ব্যক্তি ছিলেন? তার প্রমাণ কি করে আমরা পাবো? বা ঠাকুর কি শিক্ষিত মানুষদের মতনই শিক্ষা গ্রহণ করে তার জীবনযাপনের মধ্যে সেগুলো তুলে ধরেছিলেন? সেই প্রসঙ্গে আমরা যাব। এই প্রসঙ্গ আলোচনার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হবে বা এটা আমরা বুঝে নেব যে ঠাকুর সত্যি নিরক্ষর ছিলেন নাকি শিক্ষা গ্রহণ করেছিলেন। এই যে কথাগুলো আমরা পড়লাম, এগুলো আমাদের মনে রাখতে হবে। এই প্রসঙ্গের শেষে আবার এই কথার মধ্যে আমরা আসব। তো প্রচলিত ধারণাটা আমরা জেনে নিলাম ঠাকুরের শিক্ষা গ্রহণ সম্বন্ধে। এবার আমরা জানব যে এই ধারণা কিন্তু প্রকৃত সত্য নয়। কেন? আসুন এবার বিষয়টা একটু খুঁটিয়ে দেখি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের তার বাবার কাছে হাতেখড়ি হয়েছিল 5 বছর বয়সে। আর 5 বছর বয়স থেকে স্কুলে যাওয়া শুরু করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তখন স্কুল বলা হতো না, তখন বলা হতো পাঠশালা। এই নিয়ে একটা ছোট্ট প্রসঙ্গ আপনাদের কাছে আলোচনা করি। 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে চটি বা চতুষ্পাঠী বলে শিক্ষার ব্যবস্থা ছিল, যেখানে গ্রামের ছেলেমেয়েরা গিয়ে গুরুমশাইয়ের কাছে বা শিক্ষক মশাইয়ের কাছে শিক্ষা গ্রহণ করতেন। সেই জায়গাটাকে চটি বা চতুষ্পাঠী বলা হতো। এটা ছিল 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে। প্রায় প্রত্যেক গ্রামে গ্রামে এরকম ছিল। আর একজনই গুরুমশাই থাকতেন, তিনি দুবেলা পড়াতেন। সকালবেলা কিছুক্ষণ পড়াতেন, আবার বিকেলবেলা কিছুক্ষণ পড়াতেন। এরপরে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তখন এই চটি বা চতুষ্পাঠীর সংখ্যা কমে গেল। তখন কি শুরু হলো? তখন পাঠশালা শুরু হলো। এই পাঠশালায় যাওয়া, প্রায় প্রত্যেক গ্রামে একটা করে পাঠশালা থাকতো, একটা বা দুটো। সেই পাঠশালায় ওই রকমই সকালে কিছুক্ষণ পাঠশালা চলতো, একজন গুরুমশাই আসতেন, তিনি পড়াতেন। আবার বিকেলবেলা তিনি আসতেন, সেখানেও কিছুক্ষণ পাঠশালা চলত। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কামারপুকুরে যখন ছিলেন, গদাধর ছোটবেলায় নাম, সেই সময় গদাধরের শিক্ষা শুরু হয়েছিল বাড়ির কাছে লাহাবাবুদের পাঠশালাতে। তখন ওই কামারপুকুর গ্রামের এই লাহাবাবুদের পাঠশালাই ছিল একমাত্র পাঠশালা, যেখানে সমস্ত গ্রামের ছেলেমেয়েরা এসে শিক্ষা গ্রহণ করত। ঠাকুরও সেখানে যেতেন। এই পাঠশালার বিবরণের মধ্যে আমরা পাই যে সকালবেলা প্রায় ঘন্টা 3 এবং বিকেলবেলা ঘন্টা 2 এই পাঠশালা চলত। এবার আমরা জানবো যে এই পাঠশালায় সম্বন্ধে দু একটা কথা আমরা জেনে নিই। শ্রীরামকৃষ্ণ সংশ্লিষ্ট পাঠশালার গুরুমশাইদের অনেকগুলো নাম বিভিন্ন গ্রন্থে লক্ষ্য করা যায়। অর্থাৎ এই পাঠশালাতে কারা পড়াতেন, গুরুমশাইদের নাম, তারা কারা ছিলেন। সবার প্রথম যে নামটা পাওয়া যায় তিনি হলেন যদুনাথ সরকার। যদুনাথ সরকারের নাম পাওয়া যায়। তারপরে পাওয়া যায় রাজেন্দ্রনাথ সরকার, এরপরে অনন্তলাল সরকার, মহেন্দ্রলাল সরকার, রামপ্রসাদ গুপ্ত ও তার পুত্র আশুতোষ গুপ্ত।
এই কয়জনের নাম আমরা পাই যারা লাহাবাবুদের পাঠশালায় এই কামারপুকুর গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা দিতেন। সেই সেই ঠাকুরের সময় থেকে এই শিক্ষার গ্রহণের কথা আমরা জানি যে যদুনাথ সরকার তখন সেই পাঠশালার শিক্ষক ছিলেন বা গুরুমশাই ছিলেন। পরে পরে আরও সব নামগুলো আমরা পাই। এরপরে বলছে, যেহেতু সেকালের পাঠশালায় শিক্ষাদানে ব্রতী ব্যক্তিগণ বংশ পরম্পরায় এই কাজে নিযুক্ত হতেন, সেই কারণে অনুমিত হয় যে যদুনাথ সরকারের বংশধরগণ এই পাঠশালায় শিক্ষকতা কার্যে ব্রতী ছিলেন। যেহেতু যদুনাথ সরকারের নাম আমরা পাই, আর তখনকার দিনে ছিল এরকম যে বংশ পরম্পরায় এটা চলবে। যদুনাথ সরকার শিক্ষা যতদিন দিতে পেরেছেন দিয়েছেন, তারপরে তার বংশের কেউ হয়তো তার সন্তান বা তার ছেলে দিল, এবং তার ছেলের ছেলে দিল, বা সেই বংশের অন্য কেউ দিল। এটা বংশ পরম্পরায় চলত। এবার এইখানে দুটো নাম আমরা পাই যারা এই যদুনাথ সরকারের বংশের নয়। একজন রামপ্রসাদ গুপ্ত আর একজন হলো তার পুত্র আশুতোষ গুপ্ত। সেই প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে অন্যান্য গুরুমশাইগণ সম্ভবত যদুনাথের অনুপস্থিতিকালে পাঠশালার কার্য সম্পাদনে হাজির থাকতেন। অর্থাৎ যদুনাথ সরকার যখন এই পাঠশালায় পড়াতেন না, কোনো কারণে হয়তো তিনি বাইরে গেছেন বা তিনি উপস্থিত হতে পারেননি, তখন এই অপর যে গুরুমশাইগণের নাম আমরা পেয়েছি তারা এসে এইখানে শিক্ষা দিতেন। এই হলো সেই সময়ে ঠাকুরের শিক্ষার গ্রহণের সময়কার মাস্টারমশাইদের কথা বা গুরুমশাইদের কথা। এরপরে আমরা আসব যে এই পাঠশালায় লেখাপড়াটা কিভাবে শেখানো হতো। গদাধর থেকে আরম্ভ করে সেই সময় কামারপুকুরের ছেলেমেয়েরা কিভাবে শিক্ষা গ্রহণ করতেন এই পাঠশালায়। বলছে পড়ানোর নিয়মটা কি ছিল। বলছে সবার প্রথমে বর্ণমালা দিয়ে শুরু হতো পড়াশোনা। বর্ণমালা এবং নামতা, এই দুটো থাকতো। বলছে সকালবেলা যতক্ষণ পাঠশালা চলতো সেইখানে বর্ণমালার শিক্ষা দেওয়া হতো, এবং আরও কিছু সেই কথা, যে তখনকার সময় নীতি কথাগুলো বা শিক্ষামূলক কিছু শ্লোক, সংস্কৃত শ্লোক থেকে আরম্ভ করে বা বিভিন্ন রকম এই শিক্ষামূলক প্রসঙ্গ যেগুলো গুরুমশাইরা শেখাতেন, সেগুলো পাঠশালায় সকালে যে পাঠশালা হতো সেই সময় আলোচনা করা হতো। আর বিকেলের দিকে নামতা হতো, অর্থাৎ অঙ্কের বিষয়টা বিকেলের দিকে হতো। আর সেখানে কিন্তু এই বর্ণমালা এবং নামতা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বা ছেলে মেয়েকে মুখস্থ করে যেতে হতো, গুরুমশাইদের পড়া দিতে হতো। আচ্ছা, শুধু যে পড়া দিতে হতো তা নয়, মুখস্থ বলতে হতো তা নয়, সেই সঙ্গে আরও কি করা হতো শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। সেই সময় প্রথমে তাল পাতার মধ্যে লিখতে হতো। তাল পাতায় লেখার প্রচলন ছিল সবার প্রথমে। যখনই কোনো নতুন ছেলে মেয়ে সেই পাঠশালায় যাবে তাকে তাল পাতায় লিখতে হবে। তাল পাতায় লেখার, যখন সে তাল পাতায় লেখার হাত পাকা হয়ে যেত তখন তাকে কলা পাতা দেওয়া হতো। তাল পাতার পর তার লেখা চলত কলা পাতায়, তার মানে তার হাতের লেখা তখন পাকা হয়ে গেছে। এবার কলা পাতায় যখন তার হাতের লেখা পাকা হয়ে যেত তখন তাকে কাগজে লিখতে দেওয়া হতো। সেই যে কাগজে লিখতে দেওয়া হতো তখনকার দিনে, যে কাগজে লেখা হতো সেইখানে বলা হচ্ছে যে সেই কাগজে লেখার যে প্রচলন হয়েছিল সেটা কিন্তু এইরকম স্টেপ বাই স্টেপ গিয়েছিল। প্রথমে তাল পাতা, তাল পাতায় হাত পাকা হলে কলা পাতা, কলা পাতায় হাত পাকা হলে তখন কাগজের মধ্যে লেখার পারমিশন পাওয়া যেত, বা গুরুমশাইরা বলতেন কাগজে লিখতে। তো এইভাবে আমরা দেখি যে সেই সময় প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বা ছেলে মেয়েকে যেমন বর্ণমালা বা শিখে এসে মুখস্থ বলতে হবে এবং লিখে দিতে হতো গুরুমশাইকে, নামটা মুখস্থ বলতে হতো এবং লিখে দিতে হতো, সেই সঙ্গে তাদের প্রত্যেকের নাম ঠিকানা
লিখে দিতে হতো, মুখস্থ বলতে হতো, এবং কিছু অঙ্ক, মানে নামতা শেখার পরে অঙ্ক দেওয়া হতো, সেই অঙ্কগুলো গুরুমশাইদের করে দেওয়া হতো। এবার যারা পড়া দিতে পারতো না তাদেরকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হতো, সেটাও ছিল। কেন? পড়া করেই আসতে হবে। আর সেই সময় কি হতো, কেউ যে স্কুলে যাবে না এইরকম করতে পারতো না, প্রত্যেককেই স্কুলে যেতে হতো, না গেলেই গুরুমশাই তার বাড়িতে খবর পাঠাতেন। সেই পাঠশালায় যারা মানে অনেক দিন ধরে পড়ছে, সিনিয়র যে ছেলে মেয়েরা থাকতো, অর্থাৎ যারা নবাগত তাদের থেকে যারা পুরনো, তাদেরকে গুরুমশাইরা কি করতেন, পাঠিয়ে দিতেন যে সে কেন স্কুলে আসেনি, মানে পাঠশালায় আসেনি, যাও তার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে এসো, তাকে যেখানেই থাকুক তাকে ধরে নিয়ে চলে এসো পাঠশালাতে। তো এই রকম করে কিন্তু তখনকার দিনে পাঠশালা চলতো, কেউ ফাঁকি দিতে পারতো না। তাই ঠাকুর কিন্তু প্রথম দিকে প্রতিদিন পাঠশালাতে আসতেন। আর এটা আপনারা জানবেন, ঠাকুরের যে পিতা বা ঠাকুরের বাবা, তিনি কিন্তু এই পড়াশোনার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন, এবং তার সন্তান যে ঠিকভাবে পড়াশোনা শিখে এই তাদের জীবনে বড় হবে সেটা কিন্তু তিনি চাইতেন, এবং নিজেও বাড়িতে সেই শিক্ষা দিতেন। সুতরাং ঠাকুরের এই শিক্ষায় ফাঁকি দেওয়া কিন্তু একদমই সম্ভব ছিল না। ঠাকুর যেমন পাঠশালাতে যেতেন, গিয়ে শিক্ষা গ্রহণ করতেন, ঠিক তেমনি আবার তার বাড়িতেও তার বাবার কাছে শিক্ষা গ্রহণ করতেন। এরপরে আমরা আলোচনার মধ্যে আসব যে ঠাকুরের এই যে শিক্ষা গ্রহণ, সেই শিক্ষা গ্রহণ কতদূর পর্যন্ত পৌঁছেছিল, ঠাকুর কতদূর শিক্ষা গ্রহণ করেছিলেন, সেই আলোচনার মধ্যে এখন আসব। ঠাকুরের সময়ে, অর্থাৎ সেই সময় কামারপুকুর গ্রামে, শুধু কামারপুকুর গ্রামে নয়, আশেপাশের সব গ্রামেই একটা প্রচলিত মত ছিল যে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া, আবৃত্তি করা, সেটা বলা, এগুলো খুব পুণ্যের কাজ ছিল, এবং সেই সঙ্গে এইসব ধর্মগ্রন্থের অনুলিপি করা, অর্থাৎ ধর্মগ্রন্থ থেকে দেখে দেখে লেখা, এটা পুঁথির আকারে লেখা, এটাও কিন্তু খুব পুণ্যের কাজ ছিল। তাই সেই সময় যেসব ছেলেমেয়েরা পাঠশালায় পড়াশোনা করত, তাদের যখন 1 বছর মতন পড়াশোনা হয়ে যেত বা 2 বছর হয়ে যেত, তারা অনেক পুরনো হয়ে যেত, নবাগতরা না, যারা পুরনো হয়ে যেত তারা অনেক কিছু শিখে ফেলতো, অর্থাৎ নামতার থেকে আরম্ভ করে অঙ্ক করার থেকে আরম্ভ করে বর্ণমালা, বর্ণপরিচয় সবই শিখে ফেলতো। তো সেই অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায় যেটা তাদেরকে শেখানো হতো বা গুরুমশাইরা শেখাতেন, সেটা হলো বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া শেখাতেন, আবৃত্তি করা শেখাতেন, এবং সেগুলোকে মুখস্থ করে গুরুমশাইদের বলতে হতো, সেই মুখস্থ করাও শেখাতেন। ঠাকুর কিন্তু এগুলো করেছেন, এবং সেই সঙ্গে যারা এগুলো করে তাতেও উত্তীর্ণ হয়ে যেত, তাদেরকে তখন গুরুমশাইরা ওই অনুলিপি লিখতে দিতেন। বিভিন্ন ধর্মগ্রন্থের অনুলিপি তাদেরকে লিখতে হতো, এবং সেটা লিখে গুরুমশাইদের দেখাতে হতো। এবার এই লেখার কাজটা কখন মানে কিসের মধ্যে করা হতো, সেটা তাল পাতা বা কলা পাতায় করা হতো না, তখন সেটা তুলট কাগজ বলে একরকম কাগজ পাওয়া যেত তখন। সেই তুলট কাগজে ভূষা কালি, প্রথমে তো ওই কালি দিয়ে লিখতে হতো, যেই কালি দিয়ে লেখা হতো সেটার নাম হলো ভূষা কালি। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, তখনকার সময়ে কোনো দোকানে এই ভূষা কালি কিনতে পাওয়া যেত না, সেটা বাড়িতে তৈরি করতে হতো, বাড়িতে। আর সেটা বেশ পরিশ্রম সাধ্য কাজ ছিল। এই ভূষা কালি তৈরি করে তারপরে সেই কালি দিয়ে লেখা হতো। এটা সেই সময়ে ওই পাঠশালার যারা বেশ পুরনো ছাত্রছাত্রী, বেশ কিছুদিন পাঠশালায় পড়েছে, তাদেরকে দিয়ে গুরুমশাইরা এগুলো করাতেন, আর এগুলো করতেই হতো, না হলেই তাদেরকে শাস্তি পেতে হতো। তাহলে ঠাকুরও কিন্তু এই ব্যতিক্রম নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বা গদাধর,
তাকেও কিন্তু এগুলো করতে হয়েছিল। এবার আপনারা বলবেন যে মহারাজ ঠাকুর যে করেছিলেন তার প্রমাণ? অবশ্যই তার প্রমাণ আছে, সেই প্রমাণের মধ্যে যাচ্ছি। বিভিন্ন বই থেকে জানা যায় যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পাঠশালায় যখন পড়াশোনা করতেন সেই সময়, অর্থাৎ খুব অল্প বয়সে, সেই অল্প বয়স থেকেই বিভিন্ন ধর্মগ্রন্থের পুঁথি আকারে অনুলিপি করেছিলেন, নিজে হাতে সেগুলো লিখেছিলেন। তার হাতের লেখাও পাওয়া যায়। তার হাতের লেখা আপনারা অনেকেই দেখেছেন, ঠাকুরের হাতের লেখা। এবার আমরা যে প্রসঙ্গে আসবো সেটা আরও অবাক করা। এটা আমরা জেনে নিলাম যে ঠাকুরের হাতে লেখা অনুলিপি আছে, তিনি লিখেছিলেন। এরপরে আমরা পাই শ্রীরামকৃষ্ণদেব মোট 5টি পুঁথির অনুলিপি লিখেছিলেন। একটা দুটো নয়, 5টা পুঁথির অনুলিপি, মানে 5টা ধর্মগ্রন্থের পুঁথি আকারে অনুলিপি তিনি করেছিলেন। তখনকার দিনে জানেন তো, ধর্মগ্রন্থগুলোতে এই যে লেখাগুলো থাকতো সেগুলো পুঁথি আকারেই হতো। পুঁথি আকারে মানে কবিতার মতন ছন্দ করে। আপনারা সবাই রামকৃষ্ণ পুঁথি পড়েছেন, অক্ষয় কুমার সেনের লেখা। ওই রকমভাবে ধর্মগ্রন্থগুলো লেখা হতো, আর ওগুলো দেখে দেখে তাদেরকে, মানে ঠাকুরও লিখেছিলেন এবং আরও সেই সময়কার যারা ছাত্রছাত্রী ছিলেন তারাও লিখেছিলেন। তো ঠাকুর যে লিখেছিলেন তার প্রমাণ হলো ঠাকুর মোট 5টি পুঁথির অনুলিপি করেছিলেন ধর্মগ্রন্থের। সেগুলো কি কি তার মধ্যে আমরা যাই। সবার প্রথম হলো হরিশ্চন্দ্রের পালা। হরিশ্চন্দ্র পালা তখনকার দিনে খুব বিখ্যাত ছিল। এই হরিশ্চন্দ্র পালার অনুলিপি ঠাকুর লিখেছিলেন। শুধু 1-2 পাতা না, সম্পূর্ণটা তিনি কমপ্লিট করেছিলেন, পুরোটা লিখেছিলেন। তুলট কাগজে লিখেছিলেন। মোট 39 পৃষ্ঠা জুড়ে লিখেছিলেন ঠাকুর। আর লেখার প্রথমেই ঠাকুর লিখেছিলেন শ্রী রামচন্দ্রায় নমঃ। এই কথাটা লিখে ঠাকুর লেখাটা শুরু করেছিলেন এবং সেই লেখার শেষে ঠাকুর নিজের নাম এবং ঠিকানা এবং তারিখও লিখে দিয়েছিলেন। আমরা কি পাই সেটা? বাংলায় বললে 1255 বঙ্গাব্দের 20শে বৈশাখ, আর ইংরাজি 1848 সালের 1 মে। রামকৃষ্ণদেবের বয়স তখন ছিল 12 বছর। ভাবুন আপনারা একবার, 12 বছর বয়সে ঠাকুর হরিশ্চন্দ্রের পালা বা হরিশ্চন্দ্র পালা, এটা তুলট কাগজে সেই ভূষা কালি দিয়ে তিনি 39 পৃষ্ঠা জুড়ে সম্পূর্ণ পালাটাকে পুঁথি আকারে লিখে ফেলেছিলেন। আর সেটা কবে, সেই সালটাও বলা হলো 1848 সালের 1 মে। লেখার শেষে তিনি তার নিজের নাম এবং ঠিকানা লিখেছিলেন আর তারিখও দিয়েছিলেন। প্রথম। দ্বিতীয় কি লিখেছিলেন? মহিরাবণের পালা। মহিরাবণ পালা তখনকার দিনে বিখ্যাত। এগুলো না তখনকার সময় গ্রামে গ্রামে এই পালা কীর্তনগুলো হতো, এই পালার উপরে যাত্রা হতো। তো ঠাকুরের এগুলো খুব প্রিয় ছিল, তাই ঠাকুর দ্বিতীয়তে যেটা লিখেছিলেন মহিরাবণের পালা, এটাও তুলট কাগজে লিখেছিলেন। মোট 31 পৃষ্ঠা জুড়ে এটা লেখা হয়েছিল বা ঠাকুর লিখেছিলেন। সবার প্রথমে কি দিয়ে শুরু করেছিলেন? শ্রী রাম বন্দনা লিখ্যতে। এই কথাগুলো ঠাকুর লিখেছিলেন, শ্রী রাম বন্দনা লিখ্যতে, এটা দিয়ে ঠাকুর শুরু করেছিলেন লেখা। লেখার শেষে নিজের নাম এবং ঠিকানা লিখেছিলেন, তাতে তারিখও দিয়েছিলেন। কি তারিখ ছিল? 12 আগস্ট। আচ্ছা, 1255 বঙ্গাব্দের 2রা ভাদ্র, ইংরাজি 1848 সালের 16ই আগস্ট। তখন তার বয়স ছিল 12.5 বছর। তাহলে দেখুন, 12.5 বছর বয়সে ঠাকুর আর একটা পালা যেটা পুঁথির আকারে লিখে ফেলেছিলেন, সেটা হলো মহিরাবণের পালা। এবার তৃতীয়তে তিনি 3 নম্বর যে পালাটা লিখেছিলেন সেটা হলো জগদ্দার পালা। জগদ্দার পালা, এই জগদ্দার পালা তখনকার দিনে খুব বিখ্যাত। সেটাও ঠাকুর
পুঁথি আকারে লিখেছিলেন, তুলোট কাগজে লেখা। 29 পৃষ্ঠা জুড়ে এই লেখাটা হয়েছিল। তিনি লিখেছিলেন 1255 বঙ্গাব্দের 29শে মাঘ, ইংরাজি 1849 সালের 10ই ফেব্রুয়ারি লেখা শেষ হয়েছিল। লেখার শেষে তিনি তার নাম ঠিকানা লিখেছিলেন, তারিখ লিখেছিলেন, এবং সেই সময় ঠাকুরের বয়স ছিল 13 বছর। 12 বছরে একটা লিখলেন হরিশ্চন্দ্র পালা, 12.5 বছর বয়সে একটা পালা লিখেছিলেন মহিরাবণের পালা, 13 বছরে লিখলেন জগদ্দার পালা, এবং 13 বছরের পরে 13.5 বছর বয়সে তিনি আর একটা পালা লিখেছিলেন, সেটা ছিল সুবাহু পালা। সুবাহুর পালা, সেটাও ঠাকুর পুঁথি আকারে লিখেছিলেন, তুলোট কাগজে লিখেছিলেন। মোট 22 পৃষ্ঠা জুড়ে এই লেখাটা লিখেছিলেন। সেইখানে তিনি শুরু করেছিলেন কি বলে লেখাটা, শ্রী শ্রী সীতারামঃ অথ সুবাহুর পালা লিখতে, এইটা দিয়ে ঠাকুর লেখা শুরু করেছিলেন। এই লেখার শেষে ঠাকুর নাম ঠিকানা লিখেছিলেন এবং তারিখ দিয়েছিলেন 1256 বঙ্গাব্দের 19শে আষাঢ়, অর্থাৎ 1849 সালের 2রা জুলাই। তখন ঠাকুরের বয়স ছিল 13 বছরের অধিক, অর্থাৎ 13.5 বছর। ভাবুন, 12 বছর থেকে তিনি লেখা শুরু করেছিলেন। 12 বছরে একটা লিখলেন, 12.5 বছরে একটা লিখলেন, 13 বছরে একটা লিখলেন, 13.5 বছরে একটা লিখলেন। এরপরে আর একটা লিখেছিলেন ঠাকুরের যখন বয়স 14 বছর ছিল, সেই সময় ঠাকুর লিখলেন শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের অনুলিপি করলেন, অর্থাৎ চণ্ডী গ্রন্থ দেখে দেখে তিনি লিখেছিলেন। শ্রী শ্রী চণ্ডীর অনুলিপি লিখেছিলেন বাংলা হরফে, সংস্কৃত ভাষায় লেখা। বাংলা হরফ ছিল, সেটা সংস্কৃত ভাষায় লিখেছিলেন। এই যে পরপর 5টা গ্রন্থের অনুলিপি ঠাকুর করেছিলেন, এগুলো কিন্তু পাওয়া যায়। বলবেন মহারাজের প্রমাণ কি আছে? স্বামী পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ, তিনি শ্রীরামকৃষ্ণের বিদ্যাচর্চা বলে একটা প্রবন্ধ লিখেছিলেন। সেখানে মহারাজ ঠাকুরের এই লেখার ছবিগুলো পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। ঠাকুর যে লিখেছিলেন তার প্রমাণও রয়েছে। আপনারা যারা যারা কামারপুকুর দর্শন করতে গিয়ে হৃদয় নামের বাড়িতে গেছেন, হৃদয়ের বাড়িতে গেলেই ঠাকুরের হাতের লেখা দেখা যেত। ঠাকুর যে লিপি, মানে যেই পালাগুলো লিখেছিলেন, সেই অনুলিপিগুলো, সেগুলো পুঁথি আকারে, সেগুলো হৃদয়ের বাড়িতে রাখা ছিল। সেটা গেলে দেখা যেত, আমি নিজে গিয়েও দেখে এসেছি। এরপরে আরেকটা কথা বলি আপনাদের, বেলুড় মঠে যে মিউজিয়াম আছে শ্রীরামকৃষ্ণের স্মৃতি বা শ্রীমা সারদা দেবী, স্বামীজির সবার স্মৃতির যে চিহ্নগুলো রাখা আছে শ্রীরাম মিউজিয়ামে বেলুড় মঠের, সেখানে গেলেও আপনারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের হাতের লেখা দেখতে পাবেন। ঠাকুর যে লিখেছিলেন তার প্রমাণ সেখানেও আছে। তো সুতরাং এত কিছু ঠাকুর লিখলেন। শেষেরটা তো আরো আশ্চর্যের, শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ লিখলেন। সেই চণ্ডী গ্রন্থ অনুলিপি যে করলেন ঠাকুর, সেটা বাংলা হরফে সংস্কৃত ভাষায় লিখে দিলেন। মানে সংস্কৃত ভাষাটা ছিল কিন্তু হরফটা ছিল বাংলা, সেটাও ঠাকুর করলেন। এরপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই যে লেখাগুলো এখানেই শেষ নয়, আরো অবাক হয়ে যাবেন আপনারা জানলে যে ঠাকুর এই যে অনুলিপিগুলো লিখেছিলেন, সেই লেখার পরে লেখার শেষে নিজস্ব কিছু রচনা তিনি জুড়ে দিয়েছিলেন। ঠাকুরের নিজস্ব রচনা কিছু সেইখানে ছিল। অর্থাৎ এই অনুলিপি মানে কি, একটা জায়গার থেকে দেখে দেখে সেটা লেখা, সেটা ঠাকুর লিখলেন, কিন্তু এর পরে নিজস্বতা কিছু জুড়ে দিয়েছিলেন, যেটা কোনো অনুলিপি নয়। শেষে কিন্তু ঠাকুর সেই ছন্দের আকারে খুব সুন্দর করে নিজস্ব কিছু লেখা ওর মধ্যে লিখে দিয়েছিলেন, সেটারও প্রমাণ পাওয়া যায়। এরপরে শেষে আর একটা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করব। এটা হলো 1886 সালের 11ই ফেব্রুয়ারি কাশীপুরের ঘটনা। সেইখানে আমরা পাই ঠাকুর একটা কাগজে কিছু লিখেছিলেন। কি লেখা ছিল সেটা? ঠাকুর লিখেছিলেন,
জয় রাধে প্রেমময়ী, নরেন শিক্ষে দিবে যখন ঘরে বাইরে হাঁক দিবে, জয় রাধে। এই লেখাটা আবার বলছি, 1886 সালের ঠাকুর তখন অসুস্থ, কাশীপুর উদ্যানবাটিতে আছেন। সেইখানে ঠাকুর 11ই ফেব্রুয়ারি এই লেখাটা ঠাকুর একটা কাগজে লিখে দিলেন। কি লিখলেন? জয় রাধে প্রেমময়ী, নরেন শিক্ষে দিবে যখন ঘরে বাইরে হাঁক দিবে, জয় রাধে। ঠাকুরের এই কথাটা বর্ণে বর্ণে সত্যি হয়েছিল। আমরা পরবর্তীকালে এটা দেখি যে সত্যি নরেন, ঠাকুরের নরেন, তিনি ঠাকুরেরই ভাব এবং ঠাকুরের কথাই শুধু ভারতবর্ষে নয়, সমগ্র পৃথিবীতে ঘুরে ঘুরে ঠাকুরের শিক্ষাই প্রচার করেছিলেন এবং ঠাকুরের কথার দ্বারাই শিক্ষা দিয়েছিলেন। এক যুগ প্রয়োজনীয় শিক্ষা নরেন দিয়ে গিয়েছিলেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন। তো মূল প্রসঙ্গে আসি, ঠাকুর কিন্তু সেই কথাও লিখে দিয়েছিলেন। এবার আরেকটা প্রসঙ্গের মধ্যে যাব, যেটা জানলে আপনারা আরও অবাক হয়ে যাবেন। ঠাকুর এই যে অনুলিপিগুলো লিখেছিলেন, অনুলিপির শেষে নিজের নাম ঠিকানা দিয়েছিলেন, তারিখ দিয়েছিলেন এবং অনুলিপিগুলোর শেষে নিজস্বতা কিছু জুড়ে দিয়েছিলেন, নিজের মতন করে কিছু ওই ছন্দের আকারে কিছু লিখেছিলেন। তারপরেও কি করেছিলেন জানেন? এই অনুলিপিগুলোর লেখার এক একটা অধ্যায় যখন শেষ হতো, সেইখানে নিজে হাতে কিছু ছবি এঁকে দিতেন। ঠাকুরের আঁকা ছবিও পাওয়া যায়, সেটাও আমরা দেখেছি। স্বামী প্রভানন্দজি মহারাজ ঠাকুরের হাতে আঁকার ছবিও তিনি এই তার শ্রীরামকৃষ্ণের বিদ্যাচর্চা বা যেই প্রবন্ধটা, তার মধ্যে ঠাকুরের হাতে আঁকা ছবিরও আমরা দর্শন পাই। সুতরাং ঠাকুর দেখুন, শুধু যে লেখাপড়া জানতেন তা নয়, তার সঙ্গে ছবিও আঁকতে পারতেন এবং নিজে নিজে এই ছন্দের আকারে কিছু বানিয়ে বানিয়েও লিখতে পারতেন, অর্থাৎ স্বরচিত কিছু তিনি এই অনুলিপিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছিলেন। সুতরাং এই যে আলোচনাটা আপনারা সবাই শুনলেন, এইবার একটুখানি চোখ বুজে চিন্তা করবেন তো, যে এই যে প্রচলিত ধারণাগুলোর কথা এই আলোচনার সবার প্রথমে আমি বলেছিলাম, সেই প্রচলিত ধারণাগুলো কি সত্যি? ঠাকুরের এই শিক্ষার কথা জানার পর এটা নির্দ্বিধায়, নিঃসংকোচে এবং জোর গলায় বলা যায়, ঠাকুর মোটেই নিরক্ষর ছিলেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একেবারেই নিরক্ষর ছিলেন না, বরঞ্চ তথাকথিত সময়ে ঠাকুর যথেষ্ট শিক্ষিত মানুষ ছিলেন, যথেষ্ট শিক্ষা গ্রহণ করেছিলেন এবং সেই শিক্ষার যে পরিচয়, সেটা আমরা ঠাকুরের এই লেখাগুলোর মাধ্যমে পাই। এবং ঠাকুরের জীবনীতে এরকম আছে যে ঠাকুর এগুলো যে শুধু শিক্ষা গ্রহণ করেছিলেন, সেই ছোট বয়সে লিখে দিয়েছিলেন, তারপরে ভুলে গিয়েছিলেন, তা নয়। জীবনের শেষ দিন পর্যন্ত ঠাকুরের এগুলো সব মনে ছিল। তিনি এই হরিশ্চন্দ্র পালা, মহিরাবণ পালা, সুবাহু পালা, জগদ্দার পালা, তারপরে এইসব যে চণ্ডীর কথা, এগুলো সব না দেখে মুখস্থ বলতে পারতেন। এবার আপনারা ভাবুন কেমন ধরনের শিক্ষা ঠাকুর গ্রহণ করেছিলেন। তাই জানবেন, এই যে নিরক্ষর শ্রীরামকৃষ্ণদেব বা শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা গ্রহণ হয়নি, তিনি বিদ্যা অর্জন করতে পারেননি, তিনি তথাকথিতভাবে অশিক্ষিত বা নিরক্ষর মানুষ ছিলেন, এই কথাগুলো একদম যুক্তিসঙ্গত নয়। এই কথাগুলো যুক্তিসঙ্গত কথা নয়, বরঞ্চ যুক্তিসঙ্গত কথা এটাই যে ঠাকুর যে শিক্ষা গ্রহণ করেছিলেন, তাতে তিনি অনেক ছেলে মেয়েকেই, অনেক মানুষকেই শিক্ষা দিতে পেরেছিলেন এবং দিয়ে গিয়েছিলেন। আর ঠাকুরের শিক্ষা গ্রহণটা কিন্তু এই জাগতিক শিক্ষা গ্রহণ ছিল না,
তার শিক্ষা গ্রহণটা ছিল আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ, তাই তো তিনি আধ্যাত্মিক গুরু হয়ে গেলেন। আর সেই আধ্যাত্মিক গুরু হয়ে তিনি এই আধ্যাত্মিক শিক্ষার আলোই এই জগতে ছড়িয়ে দিয়ে গেলেন। তাই স্বামীজি বলছেন যে গুরু মহারাজ, এই গুরু মহারাজ মানে হলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। তিনি আধ্যাত্মিকতার গুরু, তিনি আধ্যাত্মিক শিক্ষার গুরু। এই আধ্যাত্মিক শিক্ষা তিনি তার ত্যাগী সন্তান, গৃহী সন্তানদের দিয়েছিলেন। এবং আপনারা আরেকটা জিনিস জানলে অবাক হবেন যে ঠাকুর কিন্তু জগৎজননী শ্রীমা সারদা দেবীরও শিক্ষাগুরু ছিলেন। তিনি মাকেও শিক্ষা দিয়েছিলেন। মায়ের যে শিক্ষা গ্রহণ ঠাকুরের কাছ থেকে, তার কথা আমরা বিভিন্ন গ্রন্থে, প্রামাণিক গ্রন্থে বেশ কয়েকবারই পেয়েছি বা জেনেছি সেখান থেকে। সুতরাং জগৎজননী শ্রীমা সারদা দেবীকে শিক্ষা দিয়েছিলেন, এমনকি লাটু মহারাজের শিক্ষাগুরুও তিনি ছিলেন। লাটু মহারাজকেও শিক্ষা দিতে বসেছিলেন, বেশ কয়েকদিন পড়িয়েছিলেন। এবং সেই সঙ্গে আরও ঠাকুরের কাছে আসা বিভিন্ন মানুষদেরকে, তার ত্যাগী সন্তান, গৃহী সন্তানদেরকে, বিভিন্ন ভক্তদেরকে ঠাকুর কিন্তু নানানভাবে শিক্ষা দিয়েছিলেন। তাই জানবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যে শিক্ষা গ্রহণ, তার শিক্ষা গ্রহণ থেকে এটাই পরিষ্কারভাবে প্রমাণ হয় যে ঠাকুর মোটেই নিরক্ষর ছিলেন না, তিনি যথেষ্ট শিক্ষিত মানুষ ছিলেন। আর সেই শিক্ষার আলোয় তিনি তার জীবৎকালে ভক্তদের মধ্যে, অগণিত ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন। এবং তার সেই শিক্ষার আলোয় এখনো পর্যন্ত শুধু রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর বা শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে। আর এটা কে ছড়িয়েছেন? ঠাকুরের নরেন, পরবর্তীকালে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ এবং ঠাকুরের ত্যাগী সন্তান, গৃহী সন্তানরা সবাই মিলে সেই ঠাকুরের শিক্ষাই ছড়িয়ে দিয়েছিলেন। সুতরাং ঠাকুর ছিলেন যথেষ্ট শিক্ষিত মানুষ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।